নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈকুণ্ঠের উইল উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ চতুর্থ তথা শেষ পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি বৈকুণ্ঠের উইল, আজ শেষ পর্ব। নিমাই যখন দেখিল তাহার সমস্ত আশা আকাঙ্ক্ষা জল্পনা কল্পনা নিষ্ফল হইয়া গেল, তখন সে ভীষণ হইয়া উঠিল এবং স্পষ্ট শাসাইয়া দিতে বাধ্য হইল যে তাহাকে চাকরি ছাড়াইয়া আনার দরুন ক্ষতিপূরণ করিতে হইবে। তিনি বাড়ুজ্যে মশাইকে ইতিমধ্যে হাত করিয়াছিলেন। তিনি আসিয়া গোকুলকে নির্বোধ বলিয়া, অন্ধ বলিয়া তিরস্কার করিতে লাগিলেন এবং এমন একটা ভয়ানক ইঙ্গিত করিলেন যাহাতে বুঝা গেল নিমাই রায়কে অপমান করিলে সে বিনোদকে গিয়াও সাহায্য করিতে পারে। গোকুল কাতর কণ্ঠে কহিল, কি করব মাস্টার মশাই? মাঝি তাকে বাড়িতে রাখতেই চায় না। চক্রবর্তী মশাইকে হুকুম দিয়েছেন দোকানে পর্যন্ত যেন তিনি না ঢোকেন। মাস্টার মশাই প্রশ্ন করিলেন, কারবার বিষয় আশয় তোমার না তোমার মায়ের গোকুল? তাছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রু পক্ষে, সে সংবাদ রেখেছ তো? গোকুল ঘাড় নাড়িয়া সায় দিলে বাড়ুজ্যে মশাই খুশি হইয়া বলিলেন, তবে পাগলামি করো না ভায়া। রায়মশাইকে বিষয় আশয় ব্যবসা বাণিজ্য সব বুঝি চুপটি করে বসে বসে শুধু মজা দেখো। আমার কথা ছেড়ে দাও, নইলে অমন পাকা লোক একটি এ তল্লাটে খুঁজলে পাবে না। গোকুল কহিল, সে তো জানি মাস্টারমশাই, কিন্তু মায়ের অমতে কোনো কাজ করতে বাবাজি নিষেধ করে গেছেন। বাড়ুজ্যে মশাই বিদ্রুপ করে হাসিয়া বলিলেন, নিষেধ? মা যে তোমার শত্রু হয়ে দাঁড়াবে সে কি তোমার বাবা জেনে গিয়েছিলেন? নিষেধ করলেই তো হলো না। নিষেধ শুনতে গিয়ে কি তোমার বিষয়টি খোয়াবে তা বলো। গোকুলের তরফে এ সকল প্রশ্নের জবাব ছিল না, তাই সে ঘাড় গুঁজিয়ে নিঃশব্দে বসিয়া রহিল। রায়মশাই নেপথ্যে তাকিয়া সমস্তই শুনিতেছিলেন। এবার সদরে আসিয়া উপস্থিত হইলেন এবং এই দুইজন মহারথীর সমবেত জেরার মুখে গোকুল অকুলে ভাসিয়া গেল। তাহাকে অধোবদন এবং নিরুত্তর দেখিয়া উভয়ই প্রীত হইলেন এবং তাহার এই সুবুদ্ধির জন্য তাহাকে বারংবার প্রশংসা করিলেন। বাড়ুজ্যে মশাই বাটি ফিরিতে উদ্যত হইলে সফল মনোরথ রায়মশাই আজ তাহার পদধূলি গ্রহণ করিয়া প্রণাম করিলেন এবং তিনি সস্নেহে গোকুলের পিঠ চাপড়াইয়া কহিলেন, আমি আশীর্বাদ করছি গোকুল। তুমি যেমন তোমার যথা সর্বস্ব আমাদের হাতে সঁপে দিলে, তোমার তেমনি গায়ে আঁচড়টি পর্যন্ত আমরা লাগতে দেব না। কি বলো রায়মশাই? রায়মশাই আনন্দে বিনয়ে গদগদ হইয়া কহিলেন, আপনার আশীর্বাদে সে দেশের 5 জন দেখতেই পাবে, কিন্তু শত্রুদের আর আমি এ বাড়িতে একটি দিনও থাকতে দেব না, তা আপনাকে জানিয়ে দিচ্ছি বাড়ুজ্যে মশাই। তারা আমার বাবাজির মাই হন আর ভাই হন, আর সেই বেটার চক্কর থেকে আমি তাড়িয়ে তবে জলগ্রহণ করব। কে আছিস রে ওখানে? বেটা বামুনকে ডেকে আন দোকান থেকে। বলিয়া রায়মশাই ইহারই মধ্যে 16 আনা ছাপাইয়া 17 আনার মতো একটা হুঙ্কার ছাড়িলেন। গোকুল সংকুচিত ও অত্যন্ত লজ্জিত হইয়া মৃদুস্বরে কহিল, না না, এখন তাকে ডাকবার আবশ্যক নেই। বাড়ুজ্যে মশাই 2 হাত 2 দিকে প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, না না গোকুল, এসব চক্ষু লজ্জার কাজ নয় বাবা, তাকে আমরা রাখতে পারবো না, কোনো মতেই না। তার বড় আস্পর্ধা, আমরা তাকে চাইনি, তা বলে দিচ্ছি। প্রত্যুত্তরে গোকুল তেমনি বিনীত কণ্ঠে কহিল, কিন্তু মা তাকে চান।
তিনি যাকে বহাল করছেন তাকে ছাড়িয়ে দেবার সাধ্য কারুর নেই। বাবা আমাকে সে ক্ষমতা দিয়ে যাননি বলিয়া গোকুল পুনরায় মুখ হেঁট করিল। তাহারই একান্ত অপ্রত্যাশিত উত্তর এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর শুনিয়া পুনরায় উভয়ই বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেলেন। কিছুক্ষণ স্থির থাকিয়া বাড়ুজ্যে মশাই কহিলেন, তাহলে সে থাকবে বলো? গোকুল কহিল, আগে হ্যাঁ, চক্রবর্তী মশাইয়ের উপর আমার আর কোনো হাত নেই। বাড়ুজ্যে মশাই ভয়ে বলিলেন, তাহলে রায়মশাইয়ের কিরকম হবে? গোকুল কহিল, উনি বাড়ি যান, মা কোনো মতেই ওকে এখানে রাখতে চান না। আর চাকরি ছাড়ার ক্ষতি যা হয়েছে সে আমি মাকে জিজ্ঞাসা করে পাঠিয়ে দেব বলিয়া কাহারও উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া প্রস্থান করিল। সবাই মনে করিয়াছিল এত বড় অপমানের পর রায়মশাই আর তিলার্ধ অবস্থান করিবেন না, কিন্তু 8-10 দিন কাটিয়ে গেল, এই মনে করার বিশেষ কোনো মূল্য দেখা গেল না। বোধ করি বা কন্যা জামাতার প্রতি অসাধারণ মমতাবশতই তিনি ছোট কথা কানে তুলিলেন না এবং সরজমিনে উপস্থিত থাকিয়া অহর্নিশি তাহাদের হিতচেষ্টা করিতে লাগিলেন। কিন্তু এই হিতাকাঙ্ক্ষার প্রবল দাপটে একদিকে গোকুল নিজে যেমন পীড়িত ও সংক্ষুব্ধ হইয়া উঠিতে লাগিল, ওদিকে বাটির মধ্যে ভবানীও তেমনি প্রতি মুহূর্তেই অতিষ্ঠ হইয়া উঠিতে লাগিলেন। বধূ ও তাহার পিতার পরিত্যক্ত শব্দভেদী মান খাইতে শুইতে বসিতে তাহার 2 কানের মধ্য দিয়ে অবিশ্রাম বুকে বিঁধিতে লাগিল। সেদিন তিনি আর সহ্য করিতে না পারিয়া বধূমাতাকে ডাকিয়া বলিলেন, বৌমা, গোকুল কি চায় না যে আমি বাড়িতে থাকি? বৌমার জবাব ইচ্ছা করিয়াই দিল না, মাথা হেঁট করিয়া নখের কোণ খুঁটিতে লাগিল। ভবানী কিছুক্ষণ স্থির থাকিয়া কহিলেন, বেশ, তাই যদি তার ইচ্ছে সে নিজে এসে স্পষ্ট করে বলে না কেন? এমন করে তোমার ভাইকে দিয়ে, তোমার বাপকে দিয়ে আমাকে দিবারাত্র অপমান করাচ্ছে কেন? অথচ গোকুল যে ইহার বাষ্প না জানিতে পারে, এমনকি তাহাকে সম্পূর্ণ গোপন করিয়াই যে এই ক্ষুদ্রাশয়েরা তাহাদের বিষদন্ত বাহির করিয়া দংশন করিয়া ফিরিতেছিল, একথা ভবানীর একবারও মনে হইল না। কিন্তু বধূ তো আর সে বধূ নাই। সে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, অপমান কে কাকে করেছে সে কথা দেশশুদ্ধ লোক জানে। আমার নিজের জিনিস যদি আমি চোরের হাত থেকে বাঁচবার জন্য আমার বাপ ভাইকে তুলে দিতে চাই, তাতে তোমার বুকে শুল বেঁধে কেন মা? আর একজনের জন্য আরেকজনের সর্বনাশ করাটাই কি ভালো? ভবানী আত্মসংবরণ করিয়া ধীরভাবে বলিলেন, আমি কার সর্বনাশ করেছি মা? বৌমা, আমি কার সর্বনাশ করেছি? বধূ কহিল, যাদের করেছ তারাই গাল দিচ্ছে, এতে তিনিই বা কি করবেন আর আমি বা করব কি? ইট মারলেই পাটকেল খেতে হয়, তাতে রাগ করলে তো চলে না মা বলিয়া বধূ চলিয়া গেল। ভবানী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নিজের ঘরে গিয়া শুইয়া পড়িলেন। স্বামীর জীবদ্দশায় তাহার সেই গোকুল এবং সেই গোকুলের স্ত্রীর কথা মনে করিয়া অনেক দিন পর আজ আবার তাহার চোখ দিয়ে জল পড়িতে লাগিল। আজ আর কোনো মতেই মন হইতে এ অনুশোচনা দূর করিতে পারিলেন না যে নির্বোধ তিনি শুধু নিজের পায়ে কুঠারাঘাত করেন নাই, ছেলের পায়েও করিয়াছেন। অমন করিয়া যাচিয়া সমস্ত ঐশ্বর্য গোকুলকে লিখাইয়া না দিলে তো আজ এ দুর্দশা ঘটিত না। বিনোদ যত মন্দই হোক, কিছুতেই সে জননীকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিতে পারিত না। কিন্তু বিনোদ যে গোপনে উপার্জনের চেষ্টা করিতেছিল তাহা কেহ জানিত না। সে আদালতে একটা চাকরি জোগাড় করিয়া লইয়া এবং শহরের এক প্রান্তে একটা ছোট বাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার পর আসিয়া সংবাদ দিল যে কাল সকালেই সে তাহার নতুন বাসায় যাইবে। ভবানী আগ্রহে উঠিয়া বসিয়া বলিলেন,
বিনোদ, আমাকেও নিয়ে চল বাবা, এ অপমান আর আমি সইতে পারিনি। তুই যেমন করে রাখবি আমি তেমনি করে থাকবো, কিন্তু এ বাড়ি থেকে আমাকে মুক্ত করে দে বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। তারপর একটি একটি করিয়া সমস্ত ইতিহাস শুনিয়া লইয়া বিনোদ বাহিরে যাইতেছিল। পথে গোকুলের সহিত দেখা হইল। সে দোকানের কাজকর্ম সারিয়া ঘরে আসিতেছিল। এ অবস্থায় বিনোদ দূর হইতে পাশ কাটাইয়া সরিয়া যাইত, আজ দাঁড়াইয়া রহিল। বিনোদ কাছে আসিয়া কহিল, কাল সকালেই আমি মাকে নিয়ে নূতন বাসায় যাব। গোকুল অবাক হইয়া কহিল, নতুন বাসা? আমাকে না জিজ্ঞেস করে বাসা ঠিক করা হয়েছে নাকি? বিনোদ কহিল, হ্যাঁ। এমএ পড়া তাহলে ছাড়লে বলো? বিনোদ কহিল, হ্যাঁ। সংবাদটা গোকুলকে যে কিরূপ মর্মান্তিক আঘাত করিল, সন্ধ্যার অন্ধকারে বিনোদ তাহা দেখিতে পাইল না। ছোট ভাইয়ের এই এমএ পাশের স্বপ্ন সে শিশুকাল হইতে দেখিয়া আসিয়াছে। পরিচিতের মধ্যে যেখানে যে কেহ কোনো একটা পাশ করিয়াছে খবর পাইলি গোকুল উপযাচক হইয়া সেখানে গিয়ে হাজির হইত এবং আনন্দ প্রকাশ করিয়া শেষে এমএ পরীক্ষাটা শেষ হওয়ার জন্য নিজের অত্যন্ত দুশ্চিন্তা প্রকাশ করিত। ব্যাপারটা যাহারা জানিত তাহারা মুখ টিপিয়া হাসিত, যাহারা জানিত না তাহারা উদ্বেগের হেতু জিজ্ঞাসা করিলেই আমার ছোট ভাই বিনোদের অনার গ্রাজুয়েটের কথাটা উঠিয়া পড়িত। কথাটা অনার্স গ্রাজুয়েট, কিন্তু গোকুল বলিত অনার গ্রাজুয়েট। তখন কথায় কথায় অন্যমনস্ক হইয়া বিনোদের সোনার মেডেলটাও বাহির হইয়া পড়িত। কিন্তু কি করিয়া যে মকমলের বাক্স শুদ্ধ জিনিসটা গোকুলের পকেটে আসিয়া পড়িয়াছে তাহার কোনো হেতুই সে স্মরণ করিতে পারিত না। তাহার একান্ত অভিলাষ ছিল স্যাকরা ডাকাইয়া এই দুর্লভ বস্তুটি সে নিজের ঘড়ির চেনের সঙ্গে জুড়িয়া লয়, এবং এতদিনে তাহা সমাধা হইয়াও যাইত যদি না বিনোদ ভয় দেখাইত। এরূপ পাগলামি করিলে সে সমস্ত টান মারিয়া পুকুরের জলে ফেলিয়া দিবে। গোকুল উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়াছিল এমের মেডেলটা না জানি কিরূপ দেখিতে হইবে এবং এ বস্তু ঘরে আসিলে কোথায় কিভাবে তাহাকে রক্ষা করিতে হইবে। ইহেন এমএ পাশের পড়া ছাড়িয়া দেওয়া হইল শুনিয়া গোকুলের বুকে তপ্ত শেল বেঁধিল। কিন্তু আজ সে প্রাণপণে আত্মসংবরণ করিয়া লইয়া কহিল, তা বেশ, কিন্তু মাকে নতুন বাসায় নিয়ে গিয়ে খাওয়াবে কি শুনি? সে দেখা যাবে বলিয়া বিনোদ চলিয়া গেল। সে নিজেও মায়ের মতো অল্পভাষী। যে সকল কথা সে এইমাত্র শুনিয়া আসিয়াছিল তাহার কিছুই দাদার কাছে প্রকাশ করিল না। গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতে হাবুর মা সংবাদ দিল মা একবার ডেকেছিলেন। গোকুল সোজা মায়ের ঘরে আসিয়া দেখিল তিনি এমন সন্ধ্যার সময়ও নির্জীবের মতো শয্যায় পড়িয়া আছেন। ভবানী উঠিয়া বসিয়া বলিলেন, গোকুল, কাল সকালেই আমি এ বাড়ি থেকে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনিয়া মনে মনে জ্বলিয়া যাইতেছিল। তৎক্ষণাৎ জবাব দিল, তোমার পায়ে তো আমরা কেউ দড়ি দিয়ে রাখিনি মা, যেখানে খুশি যাও, আমাদের তাতে কি, গেলেই বাঁচি বলিয়া গোকুল মুখ ভার করিয়া চলিয়া গেল। পরদিন সকালবেলায় ভবানী যাত্রার উদ্যোগ করিতেছিলেন, হারুর মা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। গোকুল উঠানের উপর দাঁড়াইয়া চেঁচাইয়া কহিল, হারুর মা, হারুর মা, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। আজ দশমী না, আজ ওর যাওয়া হতে পারে না, বলে দে। হারুর মা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন বড়বাবু? গোকুল কহিল, আজ দশমী না, ছেলেপেলে নিয়ে ঘর করি, আজ গেলে গৃহস্থের অকল্যাণ হয়, আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারবো না, বলে দে। ইচ্ছা হয় কাল যাবেন, আমি গাড়ি ফিরিয়ে দিয়েছি
বলিয়া গোকুল দ্রুতপদে প্রস্থান করিতেছিল। মনোরমা হাত নাড়িয়া তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া তর্জন করিয়া কহিল, যাচ্ছিলেন, আটকাতে গেলে কেন? এই কয়দিন স্ত্রীর সহিত গোকুলের বেশ বনিবনাও হইতেছিল, আজ সে অকস্মাৎ মুখ ভেঙাইয়া চেঁচাইয়া উঠিল, আটকালুম আমার খুশি। বাড়ির গিন্নি অদিনে অক্ষণে বাড়ি থেকে চলে গেলে ছেলেপিলেগুলো পটপট করে মরে যাবে না? বলিয়া তেমনি দ্রুত বেগে বাহিরে চলিয়া গেল। রকম দেখো বলিয়া মনোরমা ক্রুদ্ধ বিস্ময়ে অবাক হইয়া রহিল। দশমীর পর একাদশী গেল, দ্বাদশীও গেল, মাকে পাঠাইবার মতো তিথি নক্ষত্র গোকুলের চোখে পড়িল না। ত্রয়োদশীর দিন বাটির পুরোহিত নিজে আসিয়া সুদিনের সংবাদ দিবা মাত্র গোকুল অকারণে গরম হইয়া কহিল, তুমি যার খাবে তারই সর্বনাশ করবে? যাও, নিজের কাজে যাও, আমি মাকে কোথাও যেতে দিতে পারবো না। মনোরমা সেদিন ধমক খাইয়া অবধি নিজে কিছুই বলিত না, আজ সে তাহার পিতাকে পাঠাইয়া দিল। নিমাই আসিয়া কহিল, এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি। গোকুল কোনোদিন খবরের কাগজ পড়ে না, কিন্তু আজ পড়িতে বসিয়াছিল। কহিল, কোনটা? বিয়ান ঠাকুরান তার নিজের ছেলের বাসায় যখন স্ব ইচ্ছায় যেতে চাচ্ছেন, তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না। গোকুল পড়িতে পড়িতে কহিল, পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। নিমাই অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। গোকুল শ্বশুরকে এতদিন মান্য করিয়া এই কথা কহিত, আজ হঠাৎ আগুন হইয়া কহিল, আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখিনি, আমার মাকে আমি কারু কাছে পাঠাবো না, ব্যাস সাপ কথা। যে যা পারে আমার করুক। গোকুলের এই সাপ কথাটা বিনোদের কানে গিয়ে পৌঁছতেই বিলম্ব হইল না। প্রত্যহ বাধা দিয়ে গাড়ি ফেরত দেওয়ায় সে মনে মনে বিরক্ত হইতেছিল। আজ অত্যন্ত রাগিয়া আসিয়া কহিল, দাদা, মাকে আমি আজ নিয়ে যাব, আপনি অনর্থক বাধা দেবেন না। গোকুল সংবাদপত্রে অতিশয় মনোনিবেশ করিয়া কহিল, আজকে তো হতে পারবে না। বিনোদ কহিল, খুব পারবে, আমি এখনই নিয়ে যাচ্ছি। তাহার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গোকুল হাতের কাগজটা একপাশে ফেলিয়ে দিয়ে কহিল, নিয়ে যাচ্ছি বললেই কি হবে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দেননি। আমি কোথাও পাঠাবো না। বিনোদ কহিল, সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে এমন করে মাকে দিবা রাত্র লাঞ্ছনা অপমান ভোগ করতে হতো না। মা বেরিয়ে এসো, গাড়ি দাঁড়িয়ে আছে। বলিয়া বিনোদ পশ্চাতে দৃষ্টিপাত করিতেই ভবানী বাহির হইয়া আসিলেন। তিনি যে অন্তরালে আসিয়া দাঁড়াইয়াছিলেন তাহা গোকুল জানিত না। তাহাকে সোজা গিয়া গাড়িতে উঠিতে দেখিয়া গোকুল আড়ষ্ট হইয়া খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া অবশেষে পিছনে পিছনে গাড়ির কাছে আসিয়া কহিল, এমন জোর করে চলে গেলে আমার সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তা বলে দিচ্ছি মা। ভবানী জবাব দিলেন না। বিনোদ গাড়োয়ানকে ডাকিয়া গাড়ি হাঁকাইতেই আদেশ করিল। গাড়ি ছাড়িয়া দিতেই গোকুল অকস্মাৎ রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, ফেলে চলে গেলে মা? আমি কি তোমার ছেলে নয়? আমাকে কি তোমার মানুষ করতে হয়নি? গাড়ির চাকার শব্দে সে কথা ভবানীর কানে গেল না, কিন্তু বিনোদের কানে গেল। সে মুখ বাড়াইয়া দেখিল গোকুল কোঁছার খুঁটে মুখ ঢাকিয়া দ্রুতপদে প্রস্থান করিল এবং ভিতরে ঢুকিয়া সে বিনোদের বসিবার ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। তাহার এই ব্যবহারে অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য করিয়া নিমাই কিছু উদ্বিগ্ন হইতেছিলেন, কিন্তু খানিক পরে সে যখন দ্বার খুলিয়া বাহির হইল এবং যথাসময়ে স্নানাহার করিয়া দোকানে চলিয়া গেল, তখন তাহার চোখে মুখে এবং আচরণে বিশেষ কোনো ভয়ের চিহ্ন ছিল না দেখিয়া তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিলেন এবং নির্বিঘ্ন হইয়া তিনি এইবার নিজের কাজে মন দিলেন।
অর্থাৎ সাপ যেমন করিয়া তাহার শিকার ধীরে ধীরে উদরস্থ করে, ঠিক তেমনি করিয়া তিনি জামাতাকে মহা আনন্দে জীর্ণ করিয়া ফেলিবার আয়োজন করিতে লাগিলেন। লক্ষণও বেশ অনুকূল বলিয়াই মনে হইল। গোকুল পিতার মৃত্যুর পর হইতেই অত্যন্ত উগ্র এবং অসহিষ্ণু হইয়া উঠিয়াছিল। সামান্য কারণেই বিদ্রোহ করিত। কিন্তু যেদিন ভবানী চলিয়া গেলেন সেই দিন হইতে সে যেন আলাদা মানুষ হইয়া গেল। কাহারও কোনো কথায় রাগও করিত না, প্রতিবাদও করিত না। ইহাতে নিমাই যত পুলকিতই হোক, তাহার কন্যা খুশি হইতে পারিল না। গোকুলকে সে চিনিত। সে যখন দেখিল স্বামী খাওয়া দাওয়া লইয়া হাঙ্গামা করে না, যা পায় নীরবে খাইয়া উঠিয়া যায়, তখন সে ভয় পাইল। এই জিনিসটাতেই গোকুলের ছেলেবেলা হইতে একটু বিশেষ শখ ছিল। খাইতে এবং খাওয়াইতে সে ভালোবাসিত। প্রতি রবিবারেই সে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করিয়া আসিত। এ রবিবারে তাহার কোনরূপ আয়োজন না দেখিয়ে মনোরমা প্রশ্ন করিল। গোকুল উদাস ভাবে জবাব দিল, সেসব মায়ের সঙ্গে সঙ্গে গেছে, রেঁধে খাওয়াবে কে? মনোরমা অভিমান ভরে কহিল, রাঁধতে কি শুধু মাই শিখেছিলেন, আমরা শিখিনি? গোকুল কহিল, সে তোমার বাপ ভাইকে খাইও, আমার দরকার নেই। মনোরমার মা কালীঘাট ফেরত একদিন আসিয়া উপস্থিত হইলেন। সৎ শাশুড়ি রাগ করিয়া চলিয়া গিয়েছেন। মেয়ের ভাঙা সংসার গুছানো আবশ্যক বিবেচনা করিয়া তিনি 2-4 দিন থাকিয়ে যাইতেই মনস্থ করিলেন। দেখিতে দেখিতে বিকল সংসার মেরামত হইয়া আবার সুন্দর চলিতে লাগিল এবং কর্ণধার হইয়া দৃঢ় হস্তে হাল ধরিয়া দিনের পর দিন কাটাইতে লাগিলেন। পাড়ার লোকেরা প্রথমে কথাটা লইয়া আন্দোলন করিল, কিন্তু কলিকালের সধর্মে 2-4 দিনেই নিরস্ত হইল। হাবুর মার ঘর এই পথে, সে মাঝে মাঝে দেখা দিয়া যাইত। তার মুখে ভবানী গোকুলের নতুন সংসারের কাহিনী শুনিতে পাইলেন, কিন্তু ভালো মন্দ কোনো কথা কহিলেন না। সেদিন আসিবার সময় সেই যে গোকুল গাড়ির কাছে দাঁড়াইয়া রুদ্ধ কণ্ঠে বলিয়াছিল, তাহাদের সমস্ত সম্বন্ধের এই শেষ, তখন নিজের অভিমানের কথাটা তিনি গ্রাহ্য করেন নাই। কিন্তু 1 মাসকাল যখন কাটিয়া গেল, গোকুল তাহার সংবাদ লইল না, তখন তিনি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে যে সত্য সত্যই তাহাকে ত্যাগ করিবে, ছোট ভাইকে এমন করিয়া ভুলিয়ে যাইবে, এত কাণ্ড এত রাগারাগির পরেও সে কথা নিঃসংশয়ে বিশ্বাস করিতে পারেন নাই। তাই আজ হাবুর মার মুখে ঘরের মধ্যে তাহার শ্বশুর শাশুড়ির দৃঢ় প্রতিষ্ঠার বার্তা পাইয়া তিনি শুধু স্তব্ধ হইয়া রহিলেন। নতুন বাসায় আসিয়া 2-4 দিন মাত্র বিনোদ সংযত ছিল, তারপরেই সে স্বরূপ প্রকাশ করিল। মায়ের কোনো তত্ত্বই প্রায় সে লইত না, রাত্রে বাড়িতে থাকিত না। সকালে যখন ঘরে আসিত, তখন দুঃখে লজ্জায় ভবানী তাহার প্রতি চাহিতে পারিতেন না। এইমাত্র শুনিয়াছিলেন সে চাকরি করে, কিন্তু কি চাকরি, কত মাহিনা, কিছুই জানিতেন না। সুতরাং এখন এইটাই তাহার একমাত্র সান্ত্বনা ছিল যে, আর যাই হোক, তিনি ছেলেকে বিষয় হইতে বঞ্চিত করিবার নিমিত্ত হইয়া অন্যায় করেন নাই। কারণ গোকুল স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রভাবে তাহাদের প্রতি যত অন্যায় করুক, সে স্বামীর এত দুঃখের দোকানটি অন্তত বজায় করিয়া রাখিবে। স্বর্গীয় স্বামীর কথা মনে করিয়া তিনি এ চিন্তাতেও কতকটা সুখ পাইতেন। এমনি করিয়াই দিন কাটিতেছিল। আজ বৈশাখী সংক্রান্তি। প্রতি বৎসর এই দিনে ঘটা করিয়া ব্রাহ্মণ ভোজন করাইতেন, কিন্তু এবার নিজের কাছে টাকা না থাকায় এবং কথা প্রসঙ্গে বিনোদকে 1-2 জানাইয়া তাহার কাছে সাড়া না পাওয়ায় এবৎসর ভবানী সে সংকল্পই পরিত্যাগ করিয়াছিলেন। সহসা অতি প্রত্যুষে ভয়ানক ডাকাডাকি। হারুর মা সদর দরজা খুলিয়া দিতেই গোকুল ব্যস্ত হইয়া প্রবেশ করিল। সঙ্গে তাহার অনেক লোক,
ঘি, ময়দা, বহু প্রকার মিষ্টান্ন, ঝুড়ি ভরা পাকা আম ঢুকিয়েই কহিল, আমাদের পাড়ার সমস্ত বামুনদের নেমন্তন্ন করে এসেছি। সে বাঁদরটার পিত্তে সে তো আর ফেলে রাখতে পারিনি। মা কই? মা কই? এখনো ওঠেননি বুঝি? যাই, কাজকর্ম করবার লোকজন গিয়ে পাঠিয়ে দিই গে। যেমন মা তেমনি বেটা, কারো চারই নেই, যেন আমারই বড় মাথা ব্যথা। মাকে খবর দিগে হারুমা। হারুমা, আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসছি বলিয়া গোকুল যেমন ব্যস্ত হইয়া প্রবেশ করিয়াছিল তেমনি ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাঁড়াইয়া সমস্ত দেখিতেছিলেন। গোকুল চলিয়া যাইবা মাত্র অকস্মাৎ অশ্রুর বন্যা আসিয়া তাহার দুই চোখ ভাসাইয়া দিয়া গেল। সেদিন ছিল রবিবার। শনিবার রাত্রি করিয়া অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকিয়া অবাক হইয়া গেল। হারুর মার কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল, দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো, আমার যে এতে অপমান হয়। ভবানী সমস্ত বুঝিয়েও প্রতিবাদ করিলেন না, চুপ করিয়া রহিলেন। গোকুল ফিরিয়া আসে বিনোদকে দেখিয়াও দেখিল না, কাজকর্মের তদারক করিতে ফিরিতে লাগিল এবং যথাসময়ে ব্রাহ্মণ ভোজন সমাধা হইয়া গেল। কাহাকেও কোনো কথা না কহিয়া বাহির হইবার উপক্রম করিতেছিল, এমন সময় বাণিজ্য মশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিয়া কহিলেন, বসো বসো। আজ তিনিও গোকুলের দ্বারা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন, তাই তাহারই টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনের অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন। মজুমদারদের অনেক অন্যই নাকি তিনি হজম করিয়াছিলেন, তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাহাকেই বেশি বাজিয়াছিল। সর্বসমক্ষে বিনোদকে উদ্দেশ্য করিয়া চোখ টিপিয়ে কহিলেন, বলি ভায়া, দাদার আজকের চালটা টের পেয়েছ তো? কথার ধরনে গোকুল সংকুচিত হইয়া উঠিল। বিনোদ সংক্ষেপে কহিল, না। বাড়ুচি মশাই মৃদু গম্ভীর হাস্য করিয়া কহিলেন, তবেই দেখছি মোকদ্দমা জিতেছ। বিয়ে এমএ পাশ করলে ভাই, আর এই ঠাওর হলো না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকের চাল, তার উপরই যে মোকদ্দমা। গোকুল চোখ মুখ কালিবর্ণ করিয়া, কখনো না মাস্টারমশাই, কখনো না বলিতে বলিতে বেগে প্রস্থান করিল। বাড়ুচি মশাই চেঁচাইয়া বলিলেন, এখানে ঢুকতে দিও না ভায়া, সর্বনাশ করে তোমার ছাড়বে। এ কথাটাও গোকুলের কানে পৌঁছিল। বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। দাদাকে সে যে না চিনিত তাহা নহে, একটা উদ্দেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব তাহাও সে জানিত। তাই বাড়ুজ্যের কথাগুলো শুধু যে সে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাহা নয়, এত লোকের সমক্ষে দাদার এই অপমান তাহাকে অত্যন্ত বেঁধিল। নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়ে দেখিল মা ঘরে দ্বার দিয়া শুইয়া পড়িয়াছেন। কথাটা যে তাহার কানে গিয়েছে তাহা কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল। দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে ঢুকিয়া দেখিল সেখানেও একটা বিরাট মুখ ভারীর অভিনয় চলিতেছে। স্বয়ং রায়মশাই খাটের উপর বসিয়া মুখখানা অতি বিশ্রী করিয়া বসিয়া আছেন এবং নিচে মেঝের উপর বসিয়া তাহার কন্যা হিমুকে কাছে লইয়া পিতৃমুখের অনুকরণ করিতেছে। ঘরে ঢুকিতেই রায়মশাই কহিলেন, বাবাজি, নির্বোধের মতো তুমি এই যে আমাদের আজ তোমার মাকে দিয়ে অপমান করালে, তার প্রতিকার কি বলো? একে গোকুলের মন খারাপই হইয়াছিল, তাহাতে সারা দিনের পরিশ্রমে অতিশয় শ্রান্ত। অভিযোগের ধরনটায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। মনোরমা ফোঁস ফোঁস করিয়া কাঁদিয়া কহিল, আর যদি কোনোদিন তুমি ওখানে যাও আমি গলায় দড়ি দিয়ে মরব। মেয়ের উৎসাহ পাইয়া রায়মশাই অধিকতর গম্ভীরভাবে কহিলেন, সে মাগি কি সোজা?
গোকুল বোমার মতো ফাটিয়ে উঠিল। চোপড়াও বলছি, চোপড়াও। আমার মায়ের নামে ওরকম কথা কইলি ঘাড় ধরে বার করে দেব বলিয়া নিজেই ঝড়ের মতো বাহির হইয়া গেল। রায়মশাই ও তাহার কন্যা বজ্রাহতের ন্যায় পরস্পরের মুখপানে চাহিয়ে বসিয়া রহিলেন। গোকুল একই করিল, পূজ্যপাত শ্বশুর মশাইকে একই ভয়ঙ্কর অপমান করিয়া বসিল। বিনোদের বেশ একটি বন্ধুর দল জুটিয়াছিল, যাহা প্রতিনিয়তি তাহাকে মোকদ্দমায় উৎসাহ করিতেছিল। কারণ হারিলে তাহাদের ক্ষতি নাই, জিতিলে পরম লাভ। অনেক দিনের অনেক আমোদ প্রমোদের খোরাক সংগ্রহ হয়। আবার মোকদ্দমা যে করিতেই হইবে তাহাও এক প্রকার নিশ্চিত অবধারিত হইয়াছিল। যেহেতু বিনোদের তরফ হইতে যে বন্ধুটি আপোষে মিটমাট করিবার প্রস্তাব লইয়া একদিন গোকুলের কাছে গিয়েছিল, গোকুল তাহাকে হাঁকাইয়া দিয়া বলিয়াছিল, বকাটে নচ্ছর পাজিকে এক সিকি পয়সার বিষয় দেব না, যা পারে সে করুক। কিন্তু এত বড় বিষয়ের জন্য মামলা রুজু করিতে একটু বেশি টাকার আবশ্যক। সেইটুকুর জন্যই বিনোদের কাল বিলম্ব হইয়া যাইতেছিল। দাদার উপর বিনোদের যত রাগই থাকুক, সেই দিন হইতেই কেমন যেন তাহার প্রাণটা কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছিল। অত লোকের সম্মুখে অপমানিত হইয়া যেমন করে সে ছুটিয়া পলাইয়াছিল, তাহার মুখের সে আর্ত ছবিটা সে কোনো মতেই ভুলিতে পারিতেছিল না। বুকের ভিতরে কে যেন অনুক্ষণ বলিতেছিল, অন্যায়, 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 অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে। অত্যন্ত মিথ্যা ও কুৎসিত অপবাদে অভিহিত করিয়া দাদাকে বিদায় করা হইয়াছে। সেই দাদা যে জীবনে কোনোদিন এ পথ মারাইবে না, তাহার নিঃসংশয়ে বিনোদ বুঝিয়াছিল। দেশের কৃতবিদ্য যুবকদিগের অনেকেই বিনোদের বন্ধু। সকলেরই পূর্ণ সহানুভূতি বিনোদের উপরে। সেদিন সকালে তাহারা বাহিরের ঘরে বসিয়া মাস্টার মশাইকে ডাকাইয়া আনিয়া অনেক বাদানুবাদের পরে স্থির করিয়াছিলেন, কথার ফাঁদে গোকুলকে জড়াইতে না পারিলে সুবিধা নাই। গোকুল মূর্খ এবং অত্যন্ত নির্বোধ, তাহা সকলেই বুঝিয়াছিলেন। সুতরাং তাহাকে উত্তেজিত করিয়া তাহারই মুখের কথায় তাহাকেই জব্দ করিয়া সাক্ষীর সৃষ্টি করা কঠিন হইবে না। কথা ছিল, আগামী রবিবার সকালবেলায় দেশের 10 জন গণ্যমান্য ভদ্রলোক সঙ্গে করিয়া গোকুলের বাটিতে উপস্থিত হইয়া তাহাকে কথার ফেরে বাঁধিতেই হইবে। এই প্রসঙ্গে কত তামাশা, কত বিদ্রূপ অনুপস্থিত হতভাগ্য গোকুলের মাথায় বর্ষিত হইল। কে কি বলিবেন এবং করিবেন সকলেই একে একে তাহার মহড়া দিলেন। শুধু বিনোদ মাথা হেঁট করিয়া নীরবে বসিয়া রহিল। তাহার উৎসাহের অভাব, নিজেদের উৎসাহের বাহুল্যে কেহ লক্ষ্যই করিলেন না। আজ বিনোদ কাজে বাহির হয় নাই, আহারাদি শেষ করিয়া ঘরে বসিয়াছিল। বেলা 1টার সময় হঠাৎ গোকুল, কই রে হাবুর মা, খাওয়া দাওয়া চুকলো বলিয়া প্রবেশ করিল। হাবুর মা শশব ব্যস্তে বড়বাবুকে আসন পাতিয়া দিয়া কহিল, না বড়বাবু, এখনো শেষ হয়নি। হয়নি বলিয়া গোকুল নিজেই আসনটা তুলিয়া আনিয়া রান্নাঘরের দাওয়ায় পাতিল। বসিয়া কহিল, এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দেখি হাবুর মা। তাগাদায় বেরিয়ে এই রোদ্দুরে ঘুরে ঘুরে একবারে হয়রান হয়ে গেছি। মা কই রে? ভবানী রান্নাঘরেই ছিলেন, কিন্তু সেদিনের কথা স্মরণ করিয়া বিপুল লজ্জায় হঠাৎ সম্মুখে আসিতেই পারিলেন না। বিনোদ কাজে গিয়েছে, ঘরে নাই, গোকুল ইহাই জানিত। কহিল, সব মিথ্যে হাবুর মা, সব মিথ্যে। কলিকাল, আর কি ধর্মকর্ম আছে? বাবা মরবার সময় মাকে আমাকে দিয়ে বললেন, বাবা গোকুল, এই নাও তোমার মা। আমি ভালো মানুষ,
নইলে বেন্দার বাপের সাধ্যি কি সে মাকে আমার জোর করে নিয়ে আসে? কেন আমি ছেলে নই? যদি ইচ্ছে করি এক্ষুনি জোর করে নিয়ে যেতে পারি না। বাবার এই হলো আসল উইল। তা জানিস হাবুর মা, শুধু 2 কলম লিখে দিলেই উইল হয় না। হাবুর মা চোখ টিপিয়ে ইঙ্গিতে জানাইল বিনোদ ঘরে আছে। বকুল জলের গ্লাসটা রাখিয়া দিয়ে জুতা পায়ে দিয়া দ্বিতীয় কথাটি না কহিয়া চলিয়া গেল। রাত্রি 9টা-10টার সময় হঠাৎ দোকানে চক্রবর্তী আসিয়া হাজির। জিজ্ঞাসা করিল, মা, বড়বাবু এখনো বাড়ি যাননি, এখান থেকে খেয়ে কখন গেলেন? কখন গেলেন? ভবানী আশ্চর্য হইয়া কহিলেন, সে তো এখানে খায়নি, তাগাদার পথে শুধু 1 গ্লাস জল খেয়ে চলে গেল। চক্রবর্তী কহিল, এই নাও, আজ বড়বাবুর জন্মতিথি, বাড়ি থেকে ঝগড়া করে বলে এসেছে মায়ের প্রসাদ পেতে যাচ্ছি। তাহলে সারা দিন খাওয়াই হয়নি দেখছি। শুনিয়া ভবানীর বুক ফাটিয়ে যাইতে লাগিল। বিনোদ পাশের ঘরেই ছিল। চক্রবর্তীর সাড়া পাইয়া কাছে আসিয়া বলিল, তামাশা করিয়া কহিল, কি চক্রবর্তী মশাই, নিমাই রায়ের তাবেদারিতে চাকরি হচ্ছে কেমন? চক্রবর্তী আশ্চর্য হইয়া কহিল, নিমাই রায়? রাম রাম, সে কি দোকানে ঢুকতে পারে নাকি? বিনোদ বলল, শুনতে পাই দাদাকে সে গ্রাস করে বসে আছে। চক্রবর্তী ভবানীকে দেখাইয়া হাসিয়া কহিল, উনি বেঁচে থাকতে সেটি হবার জো নেই ছোটবাবু, সেটি হবার জো নেই। আমাকে তাড়িয়ে সর্বস্বর মালিক হতেই এসেছিলেন বটে, কিন্তু মায়ের একটা হুকুমে সব ফেঁসে গেল। এখন ঠকিয়ে মজিয়ে ছেঁচড়ামি করে যা 2 পয়সা আদায় হয়, দোকানে হাত দেবার জো নেই। বলিয়া চক্রবর্তী সেদিনের সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিল, বড়বাবু একটুখানি বড্ড সোজা মানুষ কিনা, লোকের প্যাঁচ ট্যাঁচ ধরতে পারে না। কিন্তু তাহলে কি হয়, পিতৃমাতৃ ভক্তি যে অচলা। সেই যে বললেন মায়ের হুকুম রদ করবার আমার সাধ্যি নেই, তা এত কাঁদাকাটি ঝগড়াঝাটি না, কিছুতেই কিছু না, কিছুতেই না। ওই এক কথা, আমার বাপের হুকুম, মায়ের হুকুম, আমি যেমন কর্তা ছিলাম তেমনি আছি। বুঝলে ছোটবাবু? বিনোদের 2 চক্ষু জ্বালা করিয়া জলে ভরিয়া গেল। চক্রবর্তী কহিতে লাগিলেন, এমন বড় ভাই কি কারু হয় ছোটবাবু? মুখে কেবল বিনোদ আর বিনোদ। আমার বিনোদের মতো ভাই কারু জন্মায়নি। লোকে তোমার নামে কত অপবাদ দিয়েছে ছোটবাবু। আমার কাছে এসে হেসে বলেন, চক্রবর্তী মশাই, সালারা কেবল আমার ভাইয়ের হিংসে করে দুর্নাম রটায়, আমি তাদের কথায় বিশ্বাস করব? আমাকে এমনি বোকাই ঠাউরেছে সালারা। একটু থামিয়া কহিল, এই সেদিন কে এক কাশীর পণ্ডিত এসে তোমার মন ভালো করে দেবে বলে 108 সোনার তুলসী পাতার দাম প্রায় 500 টাকা বড়বাবুর কাছে হাতিয়ে নিয়ে গেছে। আমি কত নিষেধ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন, আমার বিনোদের যদি সুমতি হয়, আমার বিনোদ যদি MA পাশ করে, যাই যাক, আমার 500 টাকা। তোয়াক্কা করিনে চক্রবর্তী। বিনোদ চোখ মুছিয়ে ফেলিয়া আর্দ্রস্বরে কহিল, কত লোক যে আমার নাম করে দাদাকে ঠকিয়ে নিয়ে যায়, সে আমিও শুনেছি চক্রবর্তী মশাই। চক্রবর্তী গলা খাটো করিয়া কহিল, এই জয়লাল বাণুজ্যেই কি কম টাকা মেরে নিয়েছে ছোটবাবু? এই জয়লাল বাণুজ্যে, ওই ব্যাটাই তো যত নষ্টের গোড়া। বলিয়া সে কর্তার মৃত্যুর পরে সেই ঠিকানা বাহির করিয়া দিবার গল্প করিল। ভবানী কোনো কথার একটি কথাও কহেন নাই,
শুধু তার দুই চোখে শ্রাবণের ধারা বহিয়া যাইতেছিল। চক্রবর্তী বিদায় লইলে বিনোদ শুইতে গেল, কিন্তু সারা রাত্রি তাহার ঘুম হইল না। কেন এমন একটা অস্বাভাবিক কাণ্ড ঘটিল? পিতা তাহাকে একভাবে বঞ্চিত করিয়া গেলেন, দাদা তাহাকে কিছুই দিতে চাহিতেছে না। চক্রবর্তীর মুখে আজ সেই ইতিহাস অবগত হইয়া সে ক্রমাগত ইহাই চিন্তা করিতে লাগিল। বিনোদের বন্ধুরা বিশেষ উদ্যোগী হইয়া কয়েকজন সম্ভ্রান্ত ভদ্রলোক সঙ্গে করিয়া রবিবারের সকালবেলা গোকুলের বৈঠকখানায় গিয়া উপস্থিত হইলেন। গোকুল দোকানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। এতগুলি ভদ্রলোকের আকস্মিক অভ্যাগমে তটস্থ হইয়া উঠিল। বিশেষ করিয়া ডেপুটি বাবুকে এবং সদরালা গিরিশ বাবুকেও দেখিয়া তাহাদের যে কোথায় বসাইবে, কি করিবে ভাবিয়া পাইল না। বিনোদ নিঃশব্দে মলির মুখে একধারে গিয়া বসিল। তাহার চেহারা দেখিলে মনে হয় তাহাকে যেন বলি দিবার জন্য ধরিয়া আনা হইয়াছে। বাড়ুজি মশাই ছিলেন, কথাটা তিনিই পারিলেন। দেখিতে দেখিতে গোকুলের চোখ আরক্ত হইয়া উঠিল। কহিল, ও তাই এত লোক? যান, আপনারা নালিশ করুন গে, আমি এক সিকি পয়সা ওই হতভাগা নচ্ছারকে দেব না। ও মদ খায়। আর সকলে মৌন হইয়া রহিলেন। বাড়ুজি মশাই ভঙ্গি করিয়া হাসিয়া বলিলেন, বেশ বেশ, তাই যেন খায়। কিন্তু তুমি ওর হকের বিষয় আটকাবার কে? তুমি যে তোমার বাপের মরণকালে জোচ্চুরি করে উইল লিখে নাওনি, তার প্রমাণ কি? গোকুল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া চিৎকার করিয়া কহিল, জোচ্চুরি করেছি আমি? আমি জোচ্চোর? কোন শালা বলে? কোন শালা বলে আমি জোচ্চোর? আমি জোচ্চুরি করে নিয়েছি? গিরিশবাবু প্রাচীন লোক, তিনি মৃদু কণ্ঠে কহিলেন, গোকুলবাবু অমন উতলা হবেন না, একটু শান্ত হয়ে জবাব দিন। বাড়ুজি মশাই পুরনো দিনের অনেক কথাই নাকি জানিতেন, তাই চোখ ঘুরাইয়া কহিলেন, তাহলে আদালতে গিয়ে তোমার মাকে সাক্ষী দিতে হবে গোকুল। তিনি যা ভাবিয়েছিলেন ঠিক তাই। গোকুল উন্মত্ত হইয়া উঠিল। কি, আমার মাকে দাঁড় করাবে আদালতে? সাক্ষীর কাঠগড়ায়? নিগে যা, তো সব বিষয় আসো, নিগে যা। আমি চাইনি, আমি যাব না আদালতে। মাকে নিয়ে আমি কাশিবাসী হব। যা, তো সব নিগে যা, তো সব বিষয় তুই নিগে যা। নিমাই রায়ও উপস্থিত ছিলেন, চোখ টিপিয়ে বলিলেন, আহা, থাক না গোকুল, করো কি, করো কি? কি বলছো বাবাজি, কি বলছো তুমি? গোকুল সে কথা কানেও তুলিল না। সকলের সম্মুখে ডান পা বাড়াইয়া দিয়া বিনোদকে লক্ষ্য করিয়া তেমনি চিৎকার করিল, আয় হতভাগা, এদিকে আয়। এই পা বাড়িয়ে দিয়েছি, ছুঁয়ে বল, তোর দাদার জোচ্চোর? সমস্ত না এই দণ্ডে তোকে ছেড়ে দিই তো আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। বল, পা ছুঁয়ে বল। নিমাই ভয়ে শশব্যস্ত হইয়া উঠিল। আহা, করো কি বাবাজি, করো কি বাবাজি, করো কি? করুক না ওরা নালিশ, বিচারে যা হয় তাই হবে। এইসব দিব্যি দিলাসা আর কেন? চলো চলো চলো, বাড়ির ভেতরে চলো বলিয়া তাহার একটা হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। কিন্তু বিনোদ মাথা তুলিয়া চাহিল না, একটা কথার জবাবও দিল না, একভাবে নীরবে বসিয়া রহিল। গোকুল সজোরে হাত ছাড়াইয়া লইয়া কহিল, না, আমি এক পা নড়ব না। উপর দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, বাবা শুনছেন? তিনি মরবার সময় বলেছিলেন কিনা, গোকুল, এই রইল তোমাদের দু ভাইয়ের বিষয়। বিনোদ যখন ভালো হবে তখন দিও বাবা তার যা কিছু পাও না। ওপর থেকে বাবা দেখছেন, ওই ওপর থেকে বাবা দেখছেন।
সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি। কবে ও ভালো হবে, আমার ঘরে ফিরে আসবে। দিবারাত্রি ভগবানকে ডাকছি, আর ও বলে আমি জোচ্চোর, আমি জোচ্চোর। এগিয়ে আয় হতভাগা, এগিয়ে আয়, আমার পা ছুঁয়ে এদের সামনে বল তোর বড় ভাই চুরি করে তোর বিষয় নিয়েছে। বন্ধু বান্ধবেরা বিনোদকে চারিদিক হইতে ঠেলিতে লাগিলেন, কিন্তু সে উঠে না। বাণিজ্য মশাই খাড়া হইয়া তাহার একটা হাত ধরিয়া সজোরে টান দিয়া বলিলেন, বলো না বিনোদ, বলো, পাছুই বলো, ভয় কি তোমার? এমন সুযোগ আর পাবে কবে, বলো। বিনোদ উঠিয়ে দাঁড়াইয়া কহিল, না, এমন সুযোগ আর পাব না, বলিয়া 2 পা অগ্রসর হইয়া আসিয়া কহিল, তোমার পা ছুঁয়ে বলছিলে না দাদা, এই ছুঁয়েছি। আমি মদ খাই, আমি যাই খাই দাদা, তোমাকে আমি চিনি। তোমার পা ছুঁয়ে তোমাকেই যদি জোচ্চোর বলি দাদা, ডান হাত আমার এইখানেই খসে পড়ে যাবে। সে আমি বলতে পারবো না, সে আমি কখনো বলতে পারবো না। কিন্তু আজ এই পা ছুঁয়েই দিব্যি করে বলছি, মদ আর আমি ছোঁবো না। আশীর্বাদ করো দাদা, তোমার ছোট ভাই বলে আজ থেকে যেন পরিচয় দিতে পারি, তোমার মান রেখে যেন তোমার পায়ের তলাতেই চিরকাল কাটাতে পারি। বলিয়া বিনোদ অগ্রজের সেই প্রসারিত পায়ের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।